আসসালামু আলাইকুম, সবাইকে নাইমস এডুকেশনাল জোনে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের বিদ্যুতের চৌম্বকীয় এই অধ্যায়টির বরিশাল বোর্ড 2025 সালে আসা সিকিউরিটি সলভ করব। দেখো, এখানে সিকিউরিটি আছে। সিকিউরিটিতে একটি ট্রান্সফরমার চিত্র দেওয়া আছে একে, এবং 2 নম্বর চিত্রে একটা কারখানা দিছে। যে কারখানাটা চলার জন্য কত কিলোওয়াট লাগে ভাইয়া? 10,000 ওয়াট লাগে, অর্থাৎ 10 কিলোওয়াট শক্তি প্রয়োজন হয়। বুঝতে পারছি, এই ডাটাগুলো আমার দেওয়া আছে। তারপর আমার গতে কি বলছে দেখো, যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। দেখো, এই ট্রান্সফরমারের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে 3টা সূত্র জানলেই বা 3-4টা সূত্র জানলেই কিন্তু হয়ে যায়। বুঝতে পারছি, সূত্রগুলো একটু রিভিউ করতেছি। দেখো, যে এখানে ট্রান্সফরমারের জন্য যে সূত্রগুলো জানতে হবে, আমরা তো জানি যে এই যে ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার যদি চিন্তা করো, তাহলে এই ট্রান্সফরমারের এই অংশটা হতে পারে কি প্রাইমারি কয়েল, আর এই অংশটা হতে পারে কি সেকেন্ডারি কয়েল। ঠিক আছে, তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে কি বিপি, প্রাইমারি কয়েলের তড়িৎ প্রবাহ হচ্ছে আইপি, এবং প্রাইমারি কয়েলের পাক সংখ্যা হচ্ছে কি এনপি। ঠিক আছে, এই বিপিটাকে আবার ইপি দ্বারা প্রকাশ করা হয়, কোনো সমস্যা নেই। আবার এখানে সেকেন্ডারি কয়েল মানে গৌণ কুণ্ডলী, সেকেন্ডারি কয়েল মানে হচ্ছে কি গৌণ কুণ্ডলী। তো গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে এখানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হবে কি ভিএস, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ। এরপরে তড়িৎ প্রবাহ হবে আইএস, এবং পাক সংখ্যা হবে কি এনপি। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা সূত্র জানি কি, যে বি এবং এন এর সম্পর্ক সমানুপাতিক। তার মানে পাক সংখ্যা যত বেশি হবে ভোল্টেজ তত বেশি হবে, অর্থাৎ গৌণকুণ্ডলীতে পাক সংখ্যার সংখ্যা যত বেশি হইব ভোল্টেজ তত বেশি বাড়বে। পাক সংখ্যা যদি দ্বিগুণ বাড়ে ভোল্টেজ দ্বিগুণ বাড়বে। ঠিক আছে, তার মানে এটার ভিতরে সমানুপাতিক সম্পর্ক রয়েছে। তো সমানুপাতিক সম্পর্ক থাকলে আমরা লিখতে পারি কি, যে বিএস ডিভাইড বাই বিপি ইজ ইকুয়াল টু এনএস ডিভাইড বাই এনপি। এই সূত্রটা আমরা লিখতে পারি। বুঝতে পারছি, এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা ম্যাথগুলো করব। আবার মনে রাখবা, এই যে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের সাথে এই যে ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের একটা সূত্র আছে, যে বিএস ডিভাইড বাই বিপি ইজ ইকুয়াল টু আইপি ডিভাইড বাই আইএস। এটাও কিন্তু একটা সূত্র, যে সূত্রটাকে আমরা ব্যবহার করব। বুঝতে পারছি, ক্লিয়ার? আবার এখানে দেখো, সেকেন্ডারি কয়েল অথবা প্রাইমারি কয়েলের ক্ষমতা বের করার জন্য কিন্তু আমরা পিএস অথবা পিআই ইজ ইকুয়াল টু কি ভিআই দিতে পারি। প্রাইমারি কয়েলের ক্ষেত্রে বিপি এবং আইপি দিব, সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে বিএস এবং আইএস। এই সূত্র ব্যবহার করে কি আমরা ক্ষমতা নির্ণয় করতে পারবো। এই সূত্রগুলো কিন্তু আমাদের এখানে লাগবে। বুঝতে পারছি, তাহলে আলটিমেটলি এটা এবং এই সূত্রগুলাই ব্যবহার করে আমরা এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো। দেখো, বলছে গৌণকুণ্ডলী ভোল্টেজ নির্ণয় করো। দেখো কি কি দেওয়া আছে। এটা হচ্ছে দেখো প্রাইমারি কয়েল, এবং এটা হচ্ছে কি সেকেন্ডারি কয়েল, যেখানে ভোল্টেজ পাওয়া যাবে। বুঝতে পারছি, তো প্রাইমারি কয়েলে এনপির মান দেওয়া আছে 30, বিপির মান দেওয়া আছে 210 ভোল্ট, এবং আইপির মান দেওয়া আছে কত 50 এম্পিয়ার। এবং সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রে শুধু পাক সংখ্যাটা দিছি কত ভাইয়া 100। ঠিক আছে, এখন আমাদেরকে ভোল্টেজটা বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমার এখানে পাক সংখ্যা আছে, এখানেও পাক সংখ্যা আছে, এখানে ভোল্টেজ আছে, কিন্তু এখানে ভোল্টেজটা নাই। তার মানে আমরা এই সূত্র ব্যবহার করব। এখানে দেখো বিএস বের করব, মানে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজটা বের করব। গৌণকুণ্ডলী মানে কি সেকেন্ডারি কয়েল, তো সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ বের করব। এই বিপির মান দেওয়া আছে, এনএস এনপি সবগুলাই দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কি সহজে এটা করতে পারবো। চলো করি। তাহলে এখানে লিখবা যে দেওয়া আছে কি কি, যে এনপি ইজ ইকুয়াল টু কি 30, এনএস ইজ ইকুয়াল টু কত 100, এবং বিপি ইজ ইকুয়াল টু কত 210 ভোল্ট। তাহলে আমাদের ভিএস বের করতে হবে। ভিএস ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে লিখবা যে আমরা জানি, এখানে লিখবা আমরা জানি দিয়া, যে বিএস ডিভাইড বাই বিপি ইজ ইকুয়াল টু কি হবে এনএস ডিভাইড বাই এনপি। এই সূত্রগুলোতে মনে রাখবা, এই বিএস উপরে হলে এনএস উপরে হবে, বিপি নিচে হলে এনপি নিচে হবে। এই সিকোয়েন্স খেয়াল রাখবা। আমি যদি এই সূত্রটা এইভাবে লিখতে পারতাম, যে বিপি ইজ ইকুয়াল টু বিপি ডিভাইড বাই বিএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইড বাই এনএস। খালি এই সূত্রটা লেখার সময় মনে রাখতে হবে, যে বিপি যদি উপরে দিয়ে এনপি উপরে দিতে হবে, বিএস নিচে দিলে এনএস কে নিচে দিতে হবে। এই সিকোয়েন্সটা ঠিক রাখবা, তাহলে দেখবা সূত্র যেভাবে লেখো সেভাবে কি হবে, সঠিক হবে। বুঝতে পারছি, তাহলে এখন আমরা অঙ্কটা করি। তাহলে এখানে আমরা যেহেতু বিএস বের করবো, তো বিএস এক পাশে রাখতেছি। তাহলে এই বিপিটা ভাগাকারে চলে গেলে কি যাবে, গুণাকারে হয়ে যাবে। তো এনপি ইন্টু কি হবে বিপি। তাহলে মানগুলো বসে, এখানে এনএস এর মান কত, এখানে এনএস এর ভাইয়া 100, এনপি এর মান হচ্ছে 30, এবং বিপি এর মান হচ্ছে 210 ভোল্ট। যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। বুঝতে পারছো, তাহলে এখানে 100 ডিভাইড বাই 30
ইন্টু 210 700। তার মানে এখানে আমাদের ভিএস কত পাচ্ছে 700 ভোল্ট। বুঝতে পারছি? তাহলে আমাদের গৌণকুণ্ডলী ভোল্টেজ কত পাইলাম, ভিএস এর মান 700 ভোল্ট। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, তারপর দেখো এখানে, তাহলে আমার ঘ শেষ হইলো। তারপর ঘতে কি বলছে, কারখানাটি পরিচালনার জন্য চিত্র 1 উপযোগী কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, এখন নরমালি আমরা ট্রান্সফরমার কেন লাগাই? আমরা নরমালি ট্রান্সফরমার লাগাই ভোল্টেজ বাড়ানোর জন্য অথবা কমানোর জন্য। বুঝতে পারছি? তাহলে ভোল্টেজ, বাড়তি ভোল্টেজ অথবা কমতি ভোল্টেজটা আমরা কোথায় পাই? আমরা কিন্তু সেকেন্ডারি কয়েলে পাই। কারণ প্রাইমারি কয়েলে কিন্তু ইনপুট যায়, মানে আমার যেই পরিমাণটা আছে এটা প্রাইমারি কয়েলে ঢুকে প্রবেশ করে, আর আমাদের কাঙ্ক্ষিত যেটা এটা আমরা পাই কি সেকেন্ডারি কয়েলে। বুঝতে পারছি? তাহলে এই কারখানাটা চলবে কি চলবে না, এই যে ট্রান্সফরমারটা দিয়া এই কারখানাটা চলবে কি চলবে না, সেটা জানার জন্য আমার সেকেন্ডারি কয়েলের ক্ষমতা বের করতে হইব। কারণ আমরা তো আউটপুট হিসেবে সেকেন্ডারি কয়েলের তথ্যগুলা, ডাটাগুলাই পাই। যেহেতু আউটপুট হিসেবে সেকেন্ডারি কয়েলের ডাটাগুলা পাই, এজন্য সেকেন্ডারি কয়েলের ক্ষমতা বের করে দেখতে হবে যে এটা 10 কিলোওয়াট হয় কিনা। যদি 10 কিলোওয়াট হয় তাহলে কারখানাটি চলবে, আর নাহলে চলবে না। চলো বের করি। বুঝতে পারছি? তাহলে এখানে খেয়াল করো, তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে গৌণকুণ্ডলীর ক্ষমতা। এখন গৌণকুণ্ডলীর ক্ষমতা হচ্ছে কি পিএস, প্রাইমারি পাওয়ার অফ সেকেন্ডারি কয়েল। তাহলে পিএস কি হবে, বিএস ইনটু আইএস। আমরা জানি ক্ষমতার সূত্র পি ইজ ইকুয়াল টু ভিআই। যারা চলতরিৎ পড়ছি তারা কিন্তু পারি। এছাড়াও এটার আরেকটা সূত্র আছে কিন্তু, যে পি ইজ ইকুয়াল টু কি ভি স্কয়ার বাই আর আরেকটা সূত্র আছে পি ইজ ইকুয়াল টু আই স্কয়ার। আর এই সবগুলোর ক্ষেত্রে কি, মানে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সূত্র কি অ্যাপ্লাই করা যায় যখন যেটা লাগে। আমার যদি রোধ লাগে তাহলে রোধের সূত্র অ্যাপ্লাই করব, আমার যদি তড়িৎ প্রবাহ লাগে, রোধ লাগে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করব। আমি কি বুঝতে পারছি? তাহলে এখন আমার যেহেতু বিএস এবং আইএস এই দুইটা বের করা সহজ এই চিত্র থেকে, এই জন্য আমি এই সূত্রটাই ব্যবহার করব। পিএস ইজ ইকুয়াল টু বিএস ইনটু আইএস। এখানে দেখো সেকেন্ডারি কয়েলের বিএস কিন্তু বের করছি অলরেডি ভাইয়া। গতে কিন্তু বিএস কত পাইছি ভাইয়া, 700 ভোল্ট কিন্তু পাইছি আমরা। কিন্তু কিন্তু যেটা নাই সেটা হচ্ছে আইএস নেই। আইএস নাই, তাহলে আইএস বের করবো। খুব সহজ। দাও এ দেখো আইপি আছে, আইএস নাই। বিপি আছে, বিএস ও জানি আমরা। তো আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি না, বিএস ডিভাইড বাই বিপি, আইপি ডিভাইড বাই আইএস। এই সূত্র অ্যাপ্লাই করলেই তো আমরা আইএসটা পেয়ে যাব। বুঝতে পারছি? তাহলে আমরা করি, চলো। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে এই সূত্রের ভিতরে বি এবং আই এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। বি এবং আই এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তার মানে বি এর যদি উপরে থাকে আইএস নিচে থাকবে, বিপি নিচে থাকলে আইপি উপরে থাকবে। আবার বিপি যদি উপরে থাকতো তাহলে আইপি নিচে থাকতো। বুঝতে পারছি? এইভাবে আর আর মিলবে। এই যে পি পি মিলতেছে, বিএস বিএস মিলতেছে, আর আর মিলবে। এই সিকোয়েন্সটা ঠিক রাখবা, তাহলে দেখবা ঠিক আছে অঙ্ক সূত্র যেভাবে লেখা হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু আইএস বের করবো, তাহলে আমি চেষ্টা করবো, দেখো প্রথম বের করবো কি, যে গণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ, গণকুণ্ডলীর প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কি হচ্ছে আইএস না। তো আইএস ডিভাইড বাই আইপি দিব। এখন যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক কোনাকুনি মিলে, তার মানে এখানে আইপি এলে কি বিপি, এখানে আইএস এলে কি বিএস হবে। বুঝতে পারছি? সূত্র মিল রাখবা কি কোনাকুনি, এস এস এপিপি কোনাকুনি মিল রাখবা, তাইলে হয়ে যাবো। যেহেতু আইএস বের করবো, আইএসটা এক পাশে রাখবো এবং বিপি ডিভাইড বাই বিএস ইনটু আইপিটা ওই পাশে নিয়ে গেলে গুণাকার হয়ে যাবে আইপি। তাহলে মানগুলো আমরা বসাই দিই। দেখো বিপির মান কত, বিপির মান করলে 210, বিএস এর মান বের করছি গতে 700 ভোল্ট, এবং আইপির মান দিয়ে দিছে। আইপির মান কত, 50 এম্পিয়ার। আইপির মান কত ভাইয়া, 50 এম্পিয়ার দিয়ে দিছে। চলো বের করি। তাহলে এখানে 210 ভাগ 700 ইনটু 50, তো 15 এম্পিয়ার কত পাইছি ভাইয়া, এখানে মানটা পাইছি 15 এম্পিয়ার। বুঝতে পারছি? তো আইএস এর মান কত পাইছি ভাইয়া, এই আইএস এর মান পাইছি 15 এম্পিয়ার। তাহলে খুব সহজে কিন্তু আমরা এখন গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করতে পারবো। কি বের করতে পারবো ভাইয়া, গৌণকুণ্ডলীর ক্ষমতাটা বের করতে পারবো। চলো বের করি। এগুলো তো দেখছোই। তাহলে এখন লিখবা যে গৌণকুণ্ডলীর ক্ষমতা, গৌণকুণ্ডলীর ক্ষমতা বাংলাতে লিখে দিবা যে পিএস ইজ ইকুয়াল টু কি ভি আই। এখানে এস দিবা, এখানে এস দিবা। তো ভিএস কত 700 এবং আইএস কত 15। তাহলে এটা গুণ দাও, 700 এর 15 গুণ কত, ইনটু 700।
এই 10,500 আসতেছে, 10,500, 10,500 ক্যালকুলেশন করে দেখছি 10,500 আসতেছে। তার মানে 10,000 যদি এই ক্ষমতার একক তো ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট, তাহলে এটা আমি দেখো কারখানার ক্ষমতা কিলোওয়াট আছে না, তাহলে আমি এটা 1,000 দিয়ে ভাগ দিই, কারণ 1 কিলো মানে কি 1,000, 1 কিলো মানে কি 1,000, তাহলে এটা যদি 1,000 দিয়ে ভাগ দেই তাহলে এটা কিসে চলে যাবে, কিলোওয়াটে চলে যাবে। তাহলে আমার আনসার আসতেছে 10.5 কিলো ওয়াট। তার মানে এটা কারখানার ক্ষমতার চেয়ে বেশি না, তার মানে কারখানাটি চলবে, তার মানে কি কারখানাটা চলবে ভাইয়া, বুঝতে পারছো? যেহেতু কারখানার ক্ষমতার চাইতে আমাদের গণকুণ্ডলীর ক্ষমতা বেশি, দ্যাট ইজ হোয়াই কারখানাটা কিন্তু চলবে, বুঝতে পারছি? লিখে দিবা যে এটা কি, এটা কার চাইতে বড়, 10 কিলোওয়াটের চাইতে বড়, সুতরাং কারখানাটি চলবে লিখে দিবা, বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবা।